পেশ করবার জন্য। সেখান থেকে আসার সময় ইন্দিরা গান্ধী একটা চিরকুট প্রেসক্রিপশন লিখে তার পকেটে ঢুকিয়ে দিলেন, বললেন যাও এইভাবে তুমি বাংলাদেশ গড়বা। শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসলেন, ৭২ সংবিধান তৈরি করলেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে ৭২ বাংলাদেশের জন্য সংবিধান তৈরি করে সেখানে পেস্ট করে দিলেন। বাংলার মানুষ হতাশ হলো। বাংলাদেশে যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, একটি স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি দেশ এবং একটি জাতি গঠিত হবে, কিন্তু মুক্তিযুদ্ধের কয়েক মাসের মাথায় ৭২ ভারতীয় গোলামীর সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ, আমাদের সঙ্গে গাদ্দারির ইতিহাস অনেক দীর্ঘ। বারবার শাসক গোষ্ঠী বাংলার মানুষের অধিকার হরণ করেছে, বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। ৪৭-এ পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছিল, ৭১-এর পর আওয়ামী বাকশালীরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছিল। এরপরে একের পর এক সরকার বদল হয়েছে। ৭২ থেকে ২০২৪ ৫৪ বছর বাংলাদেশের মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের রাজনীতি হয় নাই। ৫৪ বছর পর্যন্ত সেই ৭২-এর বন্দোবস্ত, ৭২-এর রাজনৈতিক যেই সকল ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেগুলো থেকে বাংলাদেশকে কেউ মুক্তি দিতে পারে নাই। এই ২৪ বছর ধরে যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের ক্ষমতায় থাকলেও তারা বাংলাদেশকে ভারতের কব্জা থেকে মুক্ত করতে পারে নাই। দেশপ্রেমিক প্রেসিডেন্ট হয়ে ভারতের করল গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে গিয়ে শাহাদাত বরণ করতে হয়েছে, কিন্তু বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে কেউ মুক্তি করতে পারে নাই। আসলো ২৪ সাল, ২০২৪-এর জুলাইতে এদেশের ছাত্র জনতা রাজপথে নামলো। দাবি ছিল তাদের একটা যৌক্তিক, কোটা নয় মেধার ভিত্তিতে দেশটাকে তারা করতে চায়। কোটার মাধ্যমে একটি দলের নির্ধারিত কর্মী গুন্ডা বাহিনীকে গোটা প্রশাসনে অন্তর্ভুক্ত করে দেশটাকে একদলীয় একটি গুন্ডাখানায় পরিণত করা হয়েছিল। সেখান থেকে আমার দেশের শিক্ষিত তরুণরা তারা বলল, কোটা নয়, আমরা মেধার ভিত্তিতে দেশ গড়তে চাই। তারা মেধার ভিত্তিতে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য রাজপথে নামলো। এই অপরাধে ফ্যাসিবাদী শেখ হাসিনার খুনি বাহিনী গুলি করে আমার সন্তানদেরকে রাজপথে হত্যা করলো। একটা একটা করে গুলি ছড়ে আমার এক একটা সন্তান রাজপথে লুটিয়ে পড়ে। একজন লুটিয়ে পড়লে ১০০ জন আসে, ১০০ জন শাহাদাতের পর লক্ষ জনতা রাজপথে নেমে আসলো। তখন শেখ হাসিনা তাদেরকে বলল, যারা আন্দোলন করছে, যারা সংগ্রাম করছে, এরা সব রাজাকারের বাচ্চা। আমার দেশের ৪ কোটি ছাত্র জনতাকে তিনি ক্ষমতার মস্তদে বসে রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন। বাংলার আমার সন্তানেরা প্রতিটি শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসলো। স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে হাতে হাত রেখে রাজপথে তারা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলল। ছাত্র জনতা বলল, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশকে মেধার ভিত্তিতে গড়ে তুলবার স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দিল্লির লুটপাটের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্বৈরতন্ত্র
ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে মধ্যরাতের গহীন নীরবতা ভেঙে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল আমাদের ছাত্র জনতা। স্লোগান উঠলো, আমি কে তুমি কে। মূলত সেদিনই বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম নৃশংসতম যুগের লেডি ফেরাউন শেখ হাসিনার ক্ষমতার কফিনে ব্রেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজার। 5ই আগস্ট দুপুরের আগে জানাজা হয়ে সেই লাশ পাচার হয়ে গেছে যেখানে যাওয়ার সেখানে। মরা লাশ যেমন আর কোনোদিন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনা বাংলার রাজনীতিতে কোনোদিন ফিরতে পারবে না। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাল পাল, তার ছেলে মেয়ে, আপনজন আত্মীয় স্বজনদেরকে বগল দাবা করে 16টা লাগেজে যা ভরার ভর্তি করে তিনি দাদার দেশে চলে গেছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলি, ওই মরা লাশ বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখেন না। যদি বাংলাদেশে আপনাদের দেশের জন্য, জাতির জন্য, জনগণের কল্যাণে যদি আপনারা অবদান রাখতে চান, ভূমিকা রাখতে চান, তাহলে যারা জুলাই বিপ্লবের সময় আমার সন্তানদেরকে খুন করেছে আপনাদের দলের গুন্ডা বাহিনীর, 2013 সালে শাপলা চত্বরের বুলেটের আঘাতে নবী প্রেমিক হেফাজতের দায়িত্বশীল আলেম ওলামাদেরকে যারা শহীদ করেছে, সেই সকল খুনি মাস্তানদেরকে পরিত্যাগ করেন। ভালো যারা আছেন তারা হয় নতুন করে রাজনৈতিক দল গঠন করেন, অথবা পুরনো দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোতে সামিল হয়ে আপনারা দেশের জন্য কল্যাণে নিবেদিত হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, এই যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের বাংলাদেশে আগামী জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়েই সহস্রাধিক তাজা প্রাণ জুলাই মাসে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জুলাইয়ের যোদ্ধা যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করলো, যারা বিদেশি আধিপত্যবাদ থেকে মাতৃভূমির সোনার মাটিকে মুক্ত স্বাধীন করলো, আমরা কি সেই সকল বীর শহীদদেরকে ভুলে যেতে পারি? আমরা তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্যই আমরা শুরু থেকেই দাবি করেছি, জুলাই বিপ্লবকে বাংলার রাজনীতিতে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। দুঃখজনক ভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষ যেখানে একমত হয়, ফ্যাসিবাদ রুখে দেওয়ার জন্য নতুন করে আর কেউ যেন শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে না পারে, কেউ যেন ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে আর বাপদাদার তালুকদারি মনে করতে না পারে, তার রাস্তা বন্ধ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো একমত হয়। শুধু একটা দল দ্বিমত পোষণ করে। আমরা তাদেরকে বারবার বলেছি, ফ্যাসিবাদের পথে পা বাড়ানোর চেষ্টা করবেন না। বাংলার মানুষ লেডি ফেরাউনকে উৎখাত করেছে। এদেশের মানুষের উপর আর কেউ ফ্যাসিবাদী কায়দায় শাসন পরিচালনার দুঃস্বপ্ন দেখলে তার পরিণাম শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে। পরিষ্কার বলি, দেখেন, 54 বছর পর্যন্ত বাংলাদেশে যেই রাজনীতি হয়েছে, সেই রাজনীতির বুনিয়াদ ছিল বাংলাদেশ বিরোধী বুনিয়াদ, ভারতের দালালির বুনিয়াদ। বাংলাদেশে
বিগত 54 বছর যেই রাজনীতি হয়েছে তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সংখ্যালঘুদেরকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করার অপপ্রয়াস। সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে, তাদেরকে নিয়ে নাটক করা হয়েছে। রাতের অন্ধকারে মন্দিরে হামলা হতো, রাতের অন্ধকারে আমার হিন্দু ভাইদের সম্পত্তি দখল করা হতো, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হতো। রাতের অন্ধকারে যারা কালনাগিনী হয়ে এইভাবে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে ঝাড়তে আসতো। এটা ছিল বিগত 54 বছর ধরে আমার এই সংখ্যালঘু নিরীহ ভাইদের সঙ্গে এদেশের ধান্দাবাজ রাজনীতিবিদদের আচরণ। এখন আর নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। আমার সংখ্যালঘু ভাইয়েরা, আপনারা সাক্ষী হয়েছেন, আপনারা নিজেরা প্রত্যক্ষ দর্শন করেছেন। 5ই আগস্টের পর বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল, তখন বাংলাদেশে পুলিশ প্রশাসন বলতে কিছুই ছিল না। সেই দুঃসময়গুলোতে কারা রাতের ঘুমকে হারাম করে আপনাদের মন্দির প্যাগোডা গির্জাকে পাহারা দিয়েছে? কারা নিজেদের ঘুম হারাম করে আপনাদের বাড়িঘর, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কারা পাহারা দিয়েছে? আপনারাই সাক্ষ্য দেবেন। আমি বলতে চাই, যারা আপনাদেরকে বিভ্রান্ত করে, এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে আপনাদের জন্য কঠিন হবে, এটার চেয়ে মিথ্যা কথা কিছুই হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি আপনাদেরকে অঙ্গীকার দিয়ে কথা বলছি। আল্লাহ পাক যদি ইসলামপন্থীদেরকে ক্ষমতা প্রদান করেন, আমরা 5 বছরে আপনাদেরকে সেই নিরাপত্তা, মর্যাদা, অধিকার প্রদান করব বিগত 54 বছর যেটা আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই জন্যই আমরা আমাদের দলের স্লোগান দিয়েছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য। সবাই বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, খেলাফত শুধু ইসলামের জন্য নয়, খেলাফত ব্যবস্থা আমার নবী বলেছেন, দেখো মুসলমানেরা, তোমাদের দেশে বসবাসরত কোন সংখ্যালঘুর সঙ্গে যদি তোমরা অন্যায় আচরণ করো, স্বয়ং আমি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন সংখ্যালঘু অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুসলমানের বিরুদ্ধে নালিশ দায়ের করব। হে আমার সংখ্যালঘু ভাইরা, আপনারা যদি আমাদের ধর্ম গ্রহণ করতে না চান, আপনারা শান্তিপ্রিয় ভাবে আপনার ধর্ম পালন করবেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কোনদিন আমাদের ধর্মকে গায়ের জোরে কারো উপরে চাপিয়ে দেই না। ইসলাম এটা সমর্থন করে না। আপনাদের ধর্মকর্ম পালনে কেউ যদি জোরপূর্বক বাধা সৃষ্টি করতে চায়, আমাদেরকে আপনাদের পক্ষে সবার আগে পাবেন। বলতে চাই এ কথাই। সুতরাং বিগত দিনের ধান্দাবাজির রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে সংখ্যালঘুদেরকে। আপনারা নতুন দিনে নতুন স্লোগানে আসুন, 24-এর বন্দোবস্তকে বাস্তবায়ন করুন। বাংলাদেশে আজ দুটি পক্ষ, এক পক্ষ 72-এর পক্ষ, আরেক পক্ষ 24 জুলাইয়ের পক্ষ। প্রতিটি রাজনৈতিক দলকে পরিষ্কার করতে বলবো, কে কোন পক্ষে আছেন নিজের অবস্থান পরিষ্কার করুন। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমরা 72-এর বাকশালপন্থী নই, আমরা 24-এর বিপ্লবকামী, বিপ্লবীপন্থী। আগামী যে নির্বাচন আসছে, মনোযোগ দিয়ে শুনুন, আগামী যে নির্বাচন আসছে, এটি বাংলাদেশের গতানুগতিক অন্য 11টি নির্বাচনের মতো নয়। এই নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে ব্যালটের মধ্যে দুটি কথা থাকবে, একটি হলো হ্যাঁ আর একটি হলো না।
এখানে যারা বাংলাদেশকে অন্য দেশের গোলাম বানাতে চায়, যারা বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের পিষ্ট করতে চায়, যারা বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করতে চায়, তারা থাকবে ন্যায়ের পক্ষে। যারা বাংলাদেশকে আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা ফ্যাসিবাদের ব্যবস্থা বন্ধ করতে চায়, যারা জনগণের শাসন কায়েম করতে চায়, যারা এদেশের মানুষকে 24-এর বিপ্লবের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায়, তারা থাকবে হায়ের পক্ষে। আমরা হায়ের পক্ষে থাকব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা নার পক্ষে না হার পক্ষে? আপনারা 72-এর পক্ষে না 24-এর পক্ষে? সুতরাং আগামী এই গণভোটে আমাদেরকে 24-এর সনদের পক্ষে হা মার্কায় সিল মারতে হবে, হা ব্যালট বাক্স ভরতে হবে। যারা না ভোটের ক্যাম্পেইন করবে, বুঝতে হবে তারা বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরাতে চায়। যারা ন্যায়ের পক্ষে অবস্থান নিবে, বুঝতে হবে ওরা দেশ বিরোধী ফ্যাসিবাদের দোসর। পরিষ্কার কথা এগুলো আমাদের। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম। আপনারা আমাদেরকে দেখেন, রাজনীতি করি আলহামদুলিল্লাহ, নিজের আখের গোছানোর জন্য নয়। আমাদের রাজনীতির ইতিহাস দেশ, জাতি এবং ইসলামের সাথে বিশ্বাস রক্ষা করার ইতিহাস। আমরা প্রয়োজনে জিন্দাতখানার অন্ধকার সেই অন্ধকার কক্ষকে আমরা বেছে নিয়েছি, অন্ধকার কারাপ্রকোষ্ঠকে আমরা নির্বাচন করেছি, কিন্তু দেশ, জাতি, ইসলামের সঙ্গে গাদ্দারি করতে আমরা প্রস্তুত হই নাই। দেশের প্রশ্নে জালিমের সামনে আমরা মাথা নোয়াই নাই। এজন্য আমাদেরকে অনেক মূল্য পরিশোধ করতে হয়েছে। সবচেয়ে বেশি 2021 সালের পরে আমাদের দল গোটা বাংলাদেশ খেলাফত মজলিসটাকে ধরে শেখ হাসিনা সরকার কারাগারে ভরে রেখেছিল, কারণ আমরা শেখ হাসিনার সামনে মাথা নোয়াই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকার করছি, আমরা প্রতীক হিসেবে বেছে নিয়েছি মেহনতি মানুষের প্রতীক, রিকশা প্রতীক। এই রিকশা প্রতীক আমি আপনাদের জননন্দিত গৌরীপুরের মাটি এবং মানুষের নেতা আলহাজ ফজলুর রহমানের হাতে তুলে দিলাম। এই রিকশা মেহনতি মানুষের প্রতীক। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে রাজনীতি হয়েছে, রাজনীতির পালাবদল হলে শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হতো, রাজনীতির পালাবদল হলে রাজনীতিবিদদের ভাগ্যের পরিবর্তন হতো। গরিবকে নিয়ে কেউ চিন্তা করে নাই। গরিবের উপর কিভাবে আরো বেশি ট্যাক্স আরোপ করা যায়, শুধু সেই গরিব নির্মূল করার বন্দোবস্তই বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে। আপনারা যদি আমাদেরকে সুযোগ দান করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে রিকশাওয়ালাদের রিকশাকে প্রতীক হিসেবে বেছে নিয়েছে, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যান চালক, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন মিল, কলকারখানা, ফ্যাক্টরির শ্রমিক বান্ধব একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। ইনশাআল্লাহ দেশ, জাতি, ইসলামের সঙ্গে গাদ্দারি করার চেয়ে জীবনকে উৎসর্গ করাই আমরা শ্রেষ্ঠ মনে করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা দেখেছেন যে একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য যতগুলো প্রস্তাব সামনে এসেছে, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক মত এবং পথের মানুষ ঐক্যবদ্ধভাবে সেগুলোতে সমর্থন জানিয়েছে। কিন্তু নতুন বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা ক্ষমতায় আসার চিন্তা করে, তারা
সংস্কারের বিপক্ষেই শুধুমাত্র তাদের মতামত দিয়ে গেছে। আমরা তাদেরকে বলি, যদি বাংলাদেশে শাসন কার্য পরিচালনা করতে হয়, এই সকল দুরভিসন্ধির নিয়ত পরিবর্তন করেন। শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন। যে শেখ হাসিনা বাংলাদেশে একের পর এক নিরপরাধ রাজনীতিবিদদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছিল, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম করে খুন করে গোটা বাংলাদেশকে একটি নীরব কবরস্থানে পরিণত করেছিল, আজ সেই শেখ হাসিনার চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সেই স্বপ্ন তার ইনশাআল্লাহ কোনোদিন পূরণ হবে না। নতুন কেউ শেখ হাসিনা হওয়ার চিন্তা করবেন না, পরিণাম শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে। শেখ হাসিনা শেষ মুহূর্তে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এবার 6 তারিখের লং মার্চকে একদিন আগে 5 তারিখ এনেছিল। এর পরের বার যদি কেউ শেখ হাসিনা হওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ আরো একদিন আগে 4 আগস্ট লং মার্চ করে গণভবন থেকে চিমটি চিমটি করে ছিটে নিয়ে যাবে। পালাবার সুযোগ পাবে না কেউ। এই জন্য যারা 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 ক্ষমতার দৌড়ে আছেন, সবাইকে আমি শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করার উপদেশ দেই। আমি নিজেকে উপদেশ দেই, সতর্ক হয়ে যাও। বাংলার মানুষ 1000 বছরের ইতিহাস, তারা জুলুমের সামনে কোনদিন মাথা নত করে না। ইনশাআল্লাহ এবার আমরা শপথ করি, আসুন ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদেরকে আমাদের আখেরি পয়গাম। আপনারা তো সব রঙের বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলাদেশের স্লোগান শুনেছেন, নতুন বাংলাদেশের গান গেয়েছেন, সবুজ বাংলাদেশের কথাও দেখেছেন, ডিজিটাল বাংলাদেশের মুখরোচক গল্প শুনেছেন। ডিজিটাল বাংলাদেশের নামে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার জনগণের টাকা লোপাট হয়ে বিদেশে পাচার হতেও দেখেছেন। দেশের মানুষ, গার্মেন্টসের শ্রমিকরা কষ্ট করে পয়সা কামায়, চাল ডাল তেল কিনে সেখান থেকে 15 টাকা করে ভ্যাট কেটে রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ জমা হয়। আমার প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়। সেই রেমিটেন্স বাংলাদেশে আসার পর ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম করা হয়ে যায়। বাংলার মানুষ তাদের অর্থনীতির উন্নয়নের সুফল ভোগ করতে পারে না। দেশের অর্থনীতির জিডিপি বাড়ে, দেশের অর্থনীতির গড় আয় বাড়ে। গড় আয় কি বাড়ে? গড় আয় বুঝেন? গড় আয় মানে হলো এই, একজনে নদী পার হবে, খাল পার হবে, তো সে জিজ্ঞাসা করতেছে, ভাই খালে গড় পানি কতটুকু? তো বলতেছে যে স্যার এই খাল পার হতে পারবেন না হেঁটে। কেন? কয় মাঝখানে এটার 5 হাত পানি। একজন মানুষ উচ্চতা হয় কয় হাত? একজন মানুষের উচ্চতা হয় কয় হাত? 3.5 হাত। তো 3.5 হাত মানুষ 5 হাত পানি কোনদিন স্বাভাবিকভাবে পার হতে পারবে? তো বলে যে এই হিসাব দিয়ে হবে না, তুমি ডিজিটাল হিসাব করো, গড় হিসাব করো পানি কতটুকু। মাঝখানে আছে 5 হাত, ওই পারে আছে 1 হাত, এই পারে আছে 1 হাত। এবার 1 হাত 1 হাত আর 5 হাত যোগ দিলে কয় হাত হয়? 7 হাত। এবার 7/3 দিয়ে ভাগ দাও। 7/3 দিয়ে ভাগ দিলে হয় 2.25। কয় 2.25 হাত পানি হয়েছে গড়। কাজেই 2.25 হাত পানিতে যদি পার হই তাহলে আমার হাঁটু পর্যন্ত ভিজবে। গড় হিসাব করে তো খাল পার হয়ে যাওয়া যায়। আমাদেরকে শুভঙ্করের এই গড় হিসাব দেয়, গড় হিসাব বলে যে বাংলাদেশের গড় আয় বেড়ে গেছে। গড় আয় তো বাড়বেই। তোমাদের এক একজনের দেশে 3টা বাড়ি, বিদেশে 4টা বেগম পাড়া, আয় তো তোমারটা বাড়ছে। লুটেরাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, চোর বাটপারদের সম্পদ বৃদ্ধি পেয়েছে,
বিদেশে যারা পাচার করেছে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমে গিয়েছে। কাজেই গড় আয় কোনোদিন একটি দেশের অর্থনৈতিক উন্নতিকে রিপ্রেজেন্ট করে না। আমরা গড় আয়ের উন্নতি চাই না, আমরা পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি চাই না, আমরা দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসরত জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে চাই। হে দেশের জনগণ, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে দেশের শিল্পপতিদের উন্নতি হবে না বেশি, বরং দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কর আয় শুধু বৃদ্ধি পাবে না, দেশের সাধারণ মানুষদের আয় ইনকাম বৃদ্ধি পাবে, এমন রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। কিন্তু এগুলো করতে পারবো যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন, যদি আপনারা আমাদের পাশে থাকেন। হে বাংলার মানুষ, আমরা আপনাদের সেবা করতে চাই, আমরা আপনাদের খেদমত করতে চাই। আমি এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা একটিবারের জন্য রিকশা সহ তার সহযোগী এই প্রতীকগুলোকে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে প্রতিনিধিত্ব করবার সুযোগ দেবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব।